সুপ্রিয় শ্রোতা, কথা মানবী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনাদের বিশেষ অনুরোধে আবারও নিয়ে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। আমাদের আজকের নিবেদন পরিণীতা। পড়ছি প্রথম পর্ব। শক্তিশীল বুকে পড়িবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হইয়া গিয়াছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল। যখন প্রত্যুষেই অন্তপুর হইতে সংবাদ পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন। গুরুচরণ 60 টাকা বেতনের ব্যাংকের কেরানি, সুতরাং দেহটিও যেমন ঠিকাগাড়ির ঘোড়ার মতো শুষ্ক শীর্ণ, চোখে মুখেও তেমনি তাহাদেরই মতো একটা নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব। তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আজ তাহার হাতের হুঁকাটা হাতেই রহিল। তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা ঠেস দিয়া বসিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবারও আর তাহার জোর রহিল না। শুভ সংবাদ বহিয়া আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা 10ম বর্ষীয়া আন্নাকালী। সে বলিল, বাবা চলো না, দেখবে। গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বলিলেন, মা 1 গিলাস জল আনতো, খাই। মেয়ে জল আনিতে গেল। সে চলিয়া গেলে গুরুচরণের সর্বাগ্রে মনে পড়িল সূতিকাগৃহের রকমারি খরচের কথা। তারপরই ভিড়ের দিন স্টেশনে গাড়ি আসিলে দোর খোলা পাইলে 3rd ক্লাসের যাত্রীরা পোটলাপুটলি লইয়া পাগলের মতো যেভাবে লোকজনকে দলিত পিষ্ট করিয়া ঝাঁপাইয়া আসিতে থাকে, তেমনি মারবার শব্দ করিয়া তাহার মগজের মধ্যে দুশ্চিন্তা রাশি হু হু করিয়া ঢুকিতে লাগিল। মনে পড়িল গত বৎসর তাহার দ্বিতীয়া কন্যার শুভ বিবাহে বউবাজারের এই দ্বিতল ভদ্রাসনটুকু বাঁধা পড়িয়াছে এবং তাহারও 6 মাসের সুদ বাকি। দুর্গাপূজার আর মাসখানিক মাত্র বিলম্ব আছে। মেজ মেয়ের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে। অফিসে কাল রাত্রি 8টা পর্যন্ত ডেবিট ক্রেডিট মিলে নাই। আজ বেলা 12টার মধ্যে বিলাতে হিসাব পাঠাইতে হইবে। কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছেন, ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না, ফাইন হইবে। অথচ গত সপ্তাহ হইতে রজকের সন্ধান মিলিতেছে না। সংসারের অর্ধেক কাপড় চোপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ। গুরুচরণ আর ঠেস দিয়া থাকিতেও পারিলেন না। হুঁকাটা উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন। মনে মনে বলিলেন, ভগবান, এই কলিকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পড়িয়া অপঘাতে মরে, তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী? দয়াময়, তোমার দয়ায় একটা ভারী মোটর গাড়ি যদি বুকের উপর দিয়া চলিয়া যায়। আন্নাকালী জল আনিয়া বলিল, বাবা ওঠো, জল এনেছি। গুরুচরণ উঠিয়া সমস্তটুকু এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিয়া বলিলেন, আহ, যা মা, গেলাসটা নিয়ে যা। সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন। ললিতা ঘরে ঢুকিয়া বলিল, মামা চা এনেছি, ওঠো। চায়ের নামে গুরুচরণ আর একবার উঠিয়া বসিলেন। ললিতার মুখের পানে চাহিয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিবিয়া গেল। বলিলেন, সারা রাত জেগে আছিস মা, আয় আমার কাছে এসে একবার বস। ললিতা সলজ্জ হাস্যে কাছে বসিয়া বলিল, আমি রাত্রিরে জাগিনি মামা। এই জীর্ণ শীর্ণ গুরুভারগ্রস্ত অকাল বৃদ্ধ মাতুলের হৃদয়ের প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তার চেয়ে বেশি এ সংসারে আর কেহ অনুভব করিত না। গুরুচরণ বলিলেন, তা হোক, আয় আমার কাছে আয়। ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন, আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম, তবেই জানতুম একটা কাজ করলুম। ললিতা মাথা হেঁট করিয়া চা ঢালিতে লাগিল। তিনি বলিতে লাগিলেন, হাঁ মা, তো দুঃখী মামার ঘরে এসে দিন রাত্রি খাটতে হয় না? ললিতা মাথা নাড়িয়া বলিল, দিবারাত্রি খাটতে হবে কেন মামা? সবাই কাজ করে, আমিও করি। এইবার গুরুচরণ হাসিলেন। চা খাইতে খাইতে বলিলেন, হাঁ ললিতা, আজ তবে রান্নাবান্নার কি হবে মা? ললিতা মুখ তুলিয়া বলিল, কেন মামা, আমি রাঁধব যে। গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুই রাঁধবি কি মা? রাঁধতে কি তুই জানিস? জানি মামা, আমি মামিমার কাছে সব শিখে নিয়েছি। গুরুচরণ চায়ের বাটিটা নামাইয়া ধরিয়া বলিলেন, সত্যি? সত্যি, মামিমা দেখিয়ে দেন।
আমি কতদিন রাধি যে বলিয়াই মুখ নিচু করিল। তাহার আনত মাথার উপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন। তাহার একটা গুরুতর দুর্ভাবনা দূর হইল। এই ঘরটি গলির উপরেই। চা পান করিতে করিতে জানালার বাহিরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচাইয়া ডাকিয়া উঠিলেন, শেখর নাকি? শোনো শোনো। একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করিল। গুরুচরণ বলিলেন, বসো, আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ বোধ হয়। শেখর মৃদু হাসিয়া বলিল, কাণ্ড আর কি, মেয়ে হয়েছে তাই। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তুমি তো বলবে তাই, কিন্তু তাই যে কি সে শুধু আমিই জানি যে। শেখর কহিল, ওরকম বলবেন না কাকা, খুড়িমা শুনলে বড় কষ্ট পাবেন। তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়া উচিত। গুরুচরণ মুহূর্তকাল মৌন থাকিয়া বলিলেন, আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি, কিন্তু বাবা ভগবানও তো সুবিচার করেন না। আমি গরিব, আমার ঘরে এত কেন? এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাঁধা পড়েছে, তা পড়ুক, সেজন্য দুঃখ করি না শেখর। কিন্তু এই হাতে হাতেই দেখো না বাবা, এই যে আমার ললিতা, মা বাপ মরা সোনার পুতুল, একে শুধু রাজার ঘরেই মানায়। কি করে একে প্রাণ ধরে যার তার হাতে তুলে দেই বলো তো? রাজার মুকুটে যে কোহিনূর জ্বলে, তেমনি কোহিনূর রাশিকৃত করে আমার এই মাটিকে ওজন করলেও দাম হয় না। কিন্তু কে তা বুঝবে? পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে। বলো দেখি বাবা, সে সময় কি রকম শেল বুকে বাজবে? 13 বছর বয়স হলো, কিন্তু হাতে আমার এমন 13টা পয়সা নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করি। গুরুচরণের 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ পুনরায় কহিলেন, শেখরনাথ, দেখো তো বাবা, তোমার বন্ধুবান্ধবদের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করে দিতে পারো। আজকাল অনেক ছেলে শুনেছি টাকা কড়ির দিকে চেয়ে দেখে না, শুধু মেয়ে দেখেই পছন্দ করে। তেমনি যদি দৈবাত একটা মিলে যায় শেখর, তাহলে বলছি আমি, আমার আশীর্বাদে তুমি রাজা হবে। আর কি বলবো বাবা, এ পাড়ায় তোমাদের আশ্রয়ে আমি আছি। তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন। শেখর মাথা নাড়িয়া বলিল, আচ্ছা, তা দেখব। গুরুচরণ বলিলেন, ভুলো না বাবা, দেখো, ললিতা তো 8 বছর বয়স থেকে তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। তুমি তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতী, কেমন শিষ্ট ও শান্ত। এক ফোঁটা মেয়ে, আজ থেকে ওই আমাদের রাধাবাড়া করবে, দেবে থবে, সমস্তই এখন ওর মাথায়। এই সময়ে ললিতা একটিবার চোখ তুলিয়াই নামাইয়া ফেলিল। তাহার ওষ্ঠাধরের উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল মাত্র। গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ওর বাপই কি কিছু কম রোজগার করেছে? কিন্তু সমস্তই এমন করে দান করে গেল যে এই একটা মেয়ের জন্যেও কিচ্ছু রেখে গেল না। শেখর চুপ করিয়া রহিল। গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন, আর রেখে গেল নাই বা বলি কি করে? সে যত লোকের যত দুঃখ ঘুচিয়েছে তার সমস্ত ফলটুকুই আমার এই মাটিকে দিয়ে গেছে। তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে? তুমিই বলো না শেখর, সত্যি কি না? শেখর হাসিতে লাগিল, জবাব দিল না। সে উঠিবার উপক্রম করিতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, এমন সকালেই কোথা যাচ্ছ? শেখর বলিল, ব্যারিস্টারের বাড়ি, একটা কেস আছে। বলিয়া উঠিয়া দাঁড়াইতেই গুরুচরণ আর একবার স্মরণ করাইয়া বলিলেন, কথাটা একটু মনে রেখো বাবা। ও একটু শ্যামবর্ণ বটে, কিন্তু চোখ মুখ এমন হাসি, এমন দয়ামায়া, পৃথিবী খুঁজে বেড়ালেও কেউ পাবে না। শেখর মাথা নাড়িয়া হাসি মুখে বাহির হইয়া গেল। এই ছেলেটির বয়স 25-26। এম.এ. পাশ করিয়া এতদিন শিক্ষানবিশী করিতেছিল। গত বৎসর হইতে অ্যাটর্নি হইয়াছে। তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষপতি হইয়া কয়েক বৎসর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজারতি করিতেছিলেন। বড় ছেলে অবিনাশ উকিল, ছোট ছেলে এই শেখরনাথ। তাহার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় উঠিয়াছিল এবং ইহার একটা খোলা ছাদের সহিত গুরুচরণের ছাদটা মিশিয়া থাকায় উভয় পরিবারে অত্যন্ত আত্মীয়তা জন্মিয়াছিল। বাড়ির মেয়েরা এই পথেই যাতায়াত করিত।
শ্যামবাজারের এক বড়লোকের ঘরে বহুদিন হইতেই শেখরের বিবাহের কথাবার্তা চলিতেছিল। সেদিন তাহারা দেখিতে আসিয়া আগামী মাঘের কোনো একটা শুভদিন স্থির করিয়া যাইতে চাহিলেন, কিন্তু শেখরের জননী স্বীকার করিলেন না। ঝিকি দিয়া বলিয়া পাঠাইলেন, ছেলে নিজে দেখিয়া পছন্দ করিলে তবে বিবাহ দিব। নবীন রায়ের চোখ ছিল শুধু টাকার দিকে। তিনি গৃহিণীর এই গোলমেলে কথায় অপ্রসন্ন হইয়া বলিলেন, এ আবার কি কথা? মেয়ে তো দেখাই আছে, কথাবার্তা পাকা হয়ে যাক, তারপরে আশীর্বাদ করার দিন ভালো করে দেখলেই হবে। তথাপি গৃহিণী সম্মত হইলেন না, পাকা কথা কহিতে দিলেন না। নবীন রায় সেদিন রাগ করিয়া অনেক বেলায় আহার করিলেন এবং দিবানিদ্রাটা বাহিরের ঘরেই দিলেন। শেখরনাথ লোকটা কিছু শৌখিন। সে তেতলার যে ঘরটিতে থাকে সেটি অতিশয় সুসজ্জিত। দিন ৫-৬ পরে একদিন অপরাহ্ন বেলায় সে সেই ঘরের বড় আয়নার সম্মুখে দাঁড়াইয়া মেয়ে দেখিতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। ললিতা ঘরে ঢুকিল। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বউ দেখতে যাবে না? শেখর ফিরিয়া চাহিয়া বলিল, এই যে, কই বেশ করে সাজিয়ে দাও দেখি, বউ যাতে পছন্দ করে। ললিতা হাসিল, বলিল, এখন তো আমার সময় নেই শেখরদা, আমি টাকা নিতে এসেছি। বলিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া একটা দেরাজ খুলিয়া গনিয়া গনিয়া গুটি কয়েক টাকা আঁচলে বাঁধিয়া লইয়া যেন কতকটা নিজের মনেই বলিল, টাকা তো দরকার হলেই নিয়ে যাচ্ছি, কিন্তু এ শোধ হবে কি করে? শেখর চুলের এক পাশ বুরুশ দিয়া সযত্নে উপরের দিকে তুলিয়া দিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, শোধ হবে না হচ্ছে? ললিতা বুঝিতে পারিল না, চাহিয়া রহিল। শেখর বলিল, চেয়ে রইলে, বুঝতে পারলে না? ললিতা মাথা নাড়িয়া বলিল, না, আরও একটু বড় হও, তখন বুঝতে পারবে, বলিয়া শেখর জুতা পায়ে দিয়া বাহির হইয়া গেল। রাত্রে শেখর একটা কোঁচের উপর চুপ করিয়া শুইয়াছিল। মা আসিয়া ঘরে ঢুকিলেন। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। মা একটা চৌকির উপর বসিয়া পড়িয়া বলিলেন, মেয়ে কিরকম দেখে এলি রে? শেখর মায়ের মুখের দিকে চাহিয়া হাসিয়া বলিল, বেশ। শেখরের মায়ের নাম ভুবনেশ্বরী। বয়স প্রায় 50-এর কাছে আসিয়াছিল, কিন্তু এমনই সুন্দর তাহার দেহের বাঁধন যে দেখিলে 35-36-এর অধিক মনে হইত না। আবার এই সুন্দর আবরণের মধ্যে যে মাতৃহৃদয়টি ছিল তাহা আরও নবীন, আরও কোমল। তিনি পাড়াগাঁয়ের মেয়ে, পাড়াগাঁয়ে জন্মিয়া সেইখানেই বড় হইয়াছিলেন বটে, কিন্তু শহরের মধ্যে তাহাকে একদিনের জন্য বেমানান দেখায় নাই। শহরের চাঞ্চল্য সজীবতা এবং আচার ব্যবহারও যেমন তিনি স্বচ্ছন্দে গ্রহণ করিতে পারিয়াছিলেন, জন্মভূমির নিবিড় নিস্তব্ধতা ও মাধুর্যও তেমনি হারাইয়া ফেলেন নাই। এই মাটি যে শেখরের কত বড় গর্বের বস্তু ছিল সে কথা তাহার মাও জানিতেন না। জগদীশ্বর শেখরকে অনেক বস্তু দিয়াছিলেন, অনন্য সাধারণ স্বাস্থ্য, রূপ, ঐশ্বর্য, বুদ্ধি, কিন্তু এই জননীর সন্তান হইতে পারার ভাগ্যটাকেই সে কায়মনে ভগবানের সবচেয়ে বড় দান বলিয়া মনে করিত। মা বলিলেন, বেশ, চুপ করে রইলি যে রে? শেখর আবার হাসিয়া মুখ নিচু করিয়া বলিল, যা জিজ্ঞেস করলে তাই তো বললুম। মাও হাসিলেন, বলিলেন, খই বললি, রং কেমন, ফর্সা, কার মতো হবে? আমাদের ললিতার মতো? শেখর মুখ তুলিয়া বলিল, ললিতা তো কালো মা, ওর চেয়ে ফর্সা। মুখ চোখ কেমন? তাও মন্দ নয়, তবে কর্তাকে বলি। এবার শেখর চুপ করিয়া রহিল। মা ক্ষণকাল পুত্রের মুখের দিকে চাহিয়া থাকিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিলেন, হাঁ রে, মেয়েটি লেখাপড়া শিখেছে কেমন? শেখর বলিল, সে তো জিজ্ঞাসা করিনি মা। অতিশয় আশ্চর্য হইয়া মা বলিলেন, জিজ্ঞেস করিসনি? কি রে, যেটা আজকাল তোদের সবচেয়ে দরকারি জিনিস সেইটাই জেনে আসিসনি? শেখর হাসিয়া বলিল, না মা, ও কথা আমার মনেই ছিল না। ছেলের কথা শুনিয়া এবার তিনি অতিশয় বিস্মিত হইয়া ক্ষণকাল তাহার মুখপানে চাহিয়া থাকিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, তবে তুই ওখানে বিয়ে করবি না দেখছি। শেখর কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু এই সময় ললিতাকে ঘরে ঢুকিতে দেখিয়া চুপ করিয়া গেল। ললিতা ধীরে ধীরে ভুবনেশ্বরীর পিছনে আসিয়া দাঁড়াইল। তিনি বাঁ হাত দিয়া তাহাকে সম্মুখের দিকে টানিয়া আনিয়া বলিলেন, কি মা? ললিতা চুপি চুপি বলিল, কিচ্ছু না মা। ললিতা পূর্বে ইহাকে মাসিমা বলিত, কিন্তু
তিনি নিষেধ করিয়া দিয়া বলিয়াছিলেন, তোর তো আমি মাসি হইনে ললিতে, মা হই। তখন হইতে সে মা বলিয়া ডাকিত। ভুবনেশ্বরী তাহাকে বুকের আরও কাছে টানিয়া লইয়া আদর করিয়া বলিলেন, কিচ্ছু না, তবে বুঝিয়া আমাকে শুধু একবার দেখতে এসেছিস? ললিতা চুপ করিয়া রহিল। শেখর কহিল, দেখতে এসেছে? রাঁধবে কখন? মা বলিলেন, রাঁধবে কেন? শেখর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কে তবে ওদের রাঁধবে মা? ওর মামাও তো সেদিন বললেন ললিতাই রাঁধাবাড়া সব কাজ করবে। মা হাসিয়া উঠিলেন, বলিলেন, ওর মামার কি, যা হোক একটা বললেই হলো। ওর বিয়ে হয়নি, ওর হাতে খাবে কি? আমাদের বামুন ঠাকুরনকে পাঠিয়ে দিয়েছি, তিনি রাঁধবেন। বড় বৌমা আমাদের রান্নাবান্না করছেন, আমি দুপুরবেলা ওদের বাড়িতেই আজকাল খাই। শেখর বুঝিল মা এই দুঃখী পরিবারের গুরুভার হাতে তুলিয়া লইয়াছেন। সে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। মাসখানেক পরে একদিন সন্ধ্যার পর শেখর নিজের ঘরে কোচের ওপর কাঁধ হইয়া একখানি ইংরেজি নোভেল পড়িতেছিল। বেশ মন লাগিয়া গিয়াছিল। এমন সময় ললিতা ঘরে ঢুকিয়া বালিশের তলা হইতে চাবি লইয়া শব্দ সারা করিয়া দেরাজ খুলিতে লাগিল। শেখর বই হইতে মুখ না তুলিয়াই বলিল, কি? ললিতা বলিল, টাকা নিচ্ছি। বলিয়া শেখর পড়িতে লাগিল। ললিতা আঁচলে টাকা বাঁধিয়া উঠিয়া দাঁড়াইল। আজ সে সাজিয়া গুজিয়া আসিয়াছিল। তাহার ইচ্ছা শেখর চাহিয়া দেখে। কহিল, 10 টাকা নিলুম শেখরদা। শেখর আচ্ছা বলিল, কিন্তু চাহিয়া দেখিল না। অগত্যা সে এটা ওটা নাড়িতে লাগিল, মিছামিছি দেরি করিতে লাগিল, কিন্তু কিছুতেই কোনো ফল হইল না। তখন ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু গেলেই তো চলে না, আবার তাহাকে ফিরিয়া আসিয়া দোরগোড়ায় দাঁড়াইতে হইল। আজ তাহারা থিয়েটার দেখিতে যাইবে। শেখরের বিনা হুকুমে সে যে কোথাও যাইতে পারে না, ইহা সে জানিত। কেহই তাহাকে ইহা বলিয়া দেয় নাই, কিংবা কেন কি জন্য এসব তর্ক কোনো দিন মনে ওঠে নাই। কিন্তু জীবমাত্রেরই যে একটা স্বাভাবিক সহজ বুদ্ধি আছে, সেই বুদ্ধিই তাহাকে শিখাইয়া দিয়াছিল। অপরের যাহা ইচ্ছা করিতে পারে, যেখানে খুশি যাইতে পারে, কিন্তু সে পারে না। সে স্বাধীনও নয় এবং মামা মামির অনুমতি তাহার পক্ষে যথেষ্ট নয়। সে দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, আমরা যে থিয়েটার দেখতে যাচ্ছি। তাহার মৃদুকণ্ঠ শেখরের কানে গেল না। সে জবাব দিল না। ললিতা তখন আরও একটু গলা চড়াইয়া বলিল, সবাই আমার জন্য দাঁড়িয়ে রয়েছে যে। এবার শেখর শুনিতে পাইল। বইখানা একপাশে নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে? ললিতা একটুখানি রুষ্টভাবে বলিল, এতক্ষণে বুঝি কানে গেল? আমরা থিয়েটারে যাচ্ছি যে। শেখর বলিল, আমরা কারা? আমি, আন্নাকালী, চারুবালা, তার মামা। মামাটিকে? ললিতা বলিল, তার নাম গিরিনবাবু। 5-6 দিন হলো মুঙ্গেরের বাড়ি থেকে এসেছেন, এখানে বিয়ে পড়বেন। বেশ লোক সে, নাম ধাম পেশা এ যে দিব্যি আলাপ হয়ে গেছে দেখছি। তাতেই 4-5 দিন মাথার টিকিটি পর্যন্ত দেখতে পাইনি। তাস খেলা হচ্ছিল বোধ করি। হঠাৎ শেখরের কথা বলার ধরন দেখিয়া ললিতা ভয় পাইয়া গেল। সে মনেও করে নাই এরূপ একটা প্রশ্ন উঠিতে পারে। সে চুপ করিয়া রহিল। শেখর বলিল, এ কদিন খুব তাস চলছিল না? ললিতা ঢোকিলিয়া মৃদুস্বরে কহিল, চারু বললে যে। চারু বললে? কি বললে? বলিয়া শেখর মাথা তুলিয়া একবার চাহিয়া দেখিয়া কহিল, একেবারে কাপড় পরে তৈরি হয়ে আসা হয়েছে। আচ্ছা যাও। ললিতা গেল না, সেইখানেই চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। পাশের বাড়ির চারুবালা তাহার সমবয়সী এবং সই। তাহারা ব্রাহ্ম। শেখর ওই গিরিনকে ছাড়া তাহাদের সকলকেই চিনিত। গিরিন 5-7 বৎসর পূর্বে কিছুদিনের জন্য একবার এদিকে আসিয়াছিল। এতদিন বাঁকিপুরে পড়িত। কলিকাতায় আসিবার প্রয়োজনও হয় নাই, আসেও নাই, তাই শেখর তাহাকে চিনিত না। ললিতা তথাপি দাঁড়াইয়া আছে দেখিয়া বলিল, নিচে দাঁড়িয়ে রইলে কেন, যাও। বলিয়া মুখের সম্মুখেই বই তুলিয়া লইল। মিনিট 5 চুপ করিয়া থাকার পরে ললিতা আবার আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, যাব? যেতেই তো বললুম ললিতা। শেখরের ভাব দেখিয়া ললিতার থিয়েটার দেখিবার স্বাদ লোপ পাইল, কিন্তু তাহার না গেলেও যে নয়। কথা হইয়াছিল সে অর্ধেক খরচ দিবে এবং চারুর মামা অর্ধেক দিবে। চারুদের ওখানে সকলেই তাহার জন্য অধীর হইয়া
অপেক্ষা করিতেছে, এবং যত বিলম্ব হইতেছে তাহাদের অধৈর্য তত বাড়িতেছে। ইহা সে চোখের উপর দেখিতে লাগিল, কিন্তু উপায়ও খুঁজিয়া পাইল না। অনুমতি না পাইয়া যাইবে এত সাহস তাহার ছিল না। আবার মিনিট 2-3 নিঃশব্দে থাকিয়া বলিল, শুধু আজকের দিনটি, যাব। শেখর বইটা একপাশে ফেলিয়া দিয়া ধমকাইয়া উঠিল, বিরক্ত করো না ললিতা, যেতে ইচ্ছা হয় যাও, ভালো মন্দ বোঝবার তোমার যথেষ্ট বয়স হয়েছে। ললিতা চমকিয়া উঠিল। শেখরের কাছে বকুনি খাওয়া তাহার নূতন নহে, অভ্যাস ছিল বটে, কিন্তু 2-3 বৎসরের মধ্যে এরকম শোনে নাই। ওদিকে বন্ধুরা অপেক্ষা করিয়া আছে, সেও কাপড় পরিয়া প্রস্তুত হইয়াছে। ইতিমধ্যে টাকা আনিতে আসিয়া এই বিপত্তি ঘটিয়াছে। এখন তাহাদের কাছেই বা সে কী বলিবে? কোথাও যাওয়া আসা সম্বন্ধে আজ পর্যন্ত তাহার শেখরের তরফ হইতে অবাধ স্বাধীনতা ছিল। সেই জোরেই সে একেবারে কাপড় পরিয়া সাজিয়া আসিয়াছিল। এখন শুধু যে সেই স্বাধীনতাই এমন রূঢ়ভাবে খর্ব হইয়া গেল তাহা নহে, যে জন্য হইল সে কারণটা যে কত বড় লজ্জার, তাহাই আজ তাহার 13 বছর বয়সে প্রথম উপলব্ধি করিয়া সে মরমে মরিয়া যাইতে লাগিল। অভিমানে চোখ অশ্রুপূর্ণ করিয়া সে আরও মিনিট 5 নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল। নিজের ঘরে গিয়া ঝিকে দিয়া আন্নাকালীকে ডাকাইয়া আনিয়া তাহার হাতে 10টা টাকা দিয়া কহিল, তোরা আজ যা কালী, আমার বড় অসুখ করছে, সইকে বলগে আমি যেতে পারবো না। কালী জিজ্ঞাসা করিল, কী অসুখ শেষদি? মাথা ধরেছে, গা বমি বমি করছে, ভারী অসুখ করছে বলিয়া সে বিছানায় পাশ ফিরিয়া শুইল। তারপর চারু আসিয়া সাধাসাধি করিল, পীড়াপিড়ি করিল, মামিকে দিয়া সুপারিশ করাইল, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করিতে পারিল না। আন্নাকালী হাতে 10টা টাকা পাইয়া যাইবার জন্য ছটফট করিতেছিল, পাছে এইসব হাঙ্গামায় পড়িয়া যাওয়া না ঘটে, এই ভয়ে সে চারুকে আড়ালে ডাকিয়া টাকা দেখাইয়া বলিল, শেষদির অসুখ করছে, সে নাই গেল চারুদি, আমাকে টাকা দিয়েছে, এই দেখো, আমরা যাই চলো। চারু বুঝিল আন্নাকালী বয়সে ছোট হইলেও বুদ্ধিতে কাহারও খাটো নয়। সে সম্মত হইয়া তাহাকে সঙ্গে করিয়া চলিয়া গেল। চারুবালার মা মনোরমার তাস খেলার চেয়ে প্রিয় বস্তু সংসারে আর কিছুই ছিল না, কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল দক্ষতা ততটা ছিল না। তাহার এই ত্রুটি শুধরাইয়া যাইত ললিতাকে পাইলে। সে খুব ভালো খেলিতে পারিত। মনোরমার মামাতো ভাই গিরীন্দ্র আসা পর্যন্ত এ কয়দিন সমস্ত দুপুরবেলা তাহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিতেছিল। গিরিন পুরুষ মানুষ, খেলে ভালো, সুতরাং তার বিপক্ষে বসিতে গেলে মনোরমার ললিতাকে চাই। থিয়েটার দেখার পরের দিন যথাসময়ে ললিতা উপস্থিত হইল না দেখিয়া মনোরমা ঝিকে পাঠাইয়া দিলেন। ললিতা তখন একটি মোটা খাতায় একখানা ইংরেজি বই হইতে বাংলা তর্জমা করিতেছিল, গেল না। তাহার সই আসিয়াও কিছু করিতে পারিল না। তখন মনোরমা নিজে আসিয়া তাহার খাতাপত্র একদিকে টান মারিয়া সরাইয়া দিয়া বলিলেন, নে ওঠ, বড় হয়ে তোকে জজিয়তি করতে হবে না, বরং তাস খেলতেই হবে, চল। ললিতা মনে মনে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া কাঁদো কাঁদো হইয়া জানাইল, আজ তাহার কিছুতেই যাবার জো নাই, বরং কাল যাইবে। মনোরমা কিছুতেই শুনিলেন না, অবশেষে মামিকে জানাইয়া তুলিয়া লইয়া গেলেন। সুতরাং তাহাকে আজও গিয়া গিরিনের বিপক্ষে বসিয়া তাস খেলিতে হইল, কিন্তু খেলা জমিল না। এদিকে সে এতটুকু মন দিতে পারিল না। সমস্ত সময়টা আর হইয়া রহিল এবং বেলা না পড়িতেই উঠিয়া পড়িল। যাইবার সময় গিরিন বলিল, রাত্রে আপনি টাকা পাঠিয়ে দিলেন কিন্তু গেলেন না, কাল আবার যাই, চলুন। ললিতা মাথা নাড়িয়া মৃদুকণ্ঠে বলিল, না, আমার বড় অসুখ করেছিল। গিরিন হাসিয়া বলিল, এখন তো অসুখ সেরেছে, চলুন, কাল যেতে হবে। না না, কাল আমার সময় হবে না বলিয়া ললিতা দ্রুতপদে প্রস্থান করিল। আজ শুধু যে শেখরের ভয়ে তাহার খেলায় মন লাগে নাই তাহা নয়, তাহার নিজেরও ভারী লজ্জা করিতেছিল। শেখরের বাড়ির মতো এ বাড়িতেও সে ছেলেবেলা হইতে আসা যাওয়া করিয়াছে এবং ঘরের লোকের মতোই সকলের সম্মুখে বাহির হইয়াছে। তাই চারুর মামার সম্মুখেও বাহির হইতে কথা বলিতে প্রথম হইতেই
তাহার কোনো দ্বিধা হয় নাই। কিন্তু আজ গিরিনের সম্মুখে বসিয়া সমস্ত খেলার সময়টা কেমন করিয়া যেন তাহার কেবলই মনে হইতেছিল। এই কয়েকদিনের পরিচয়েই গিরীন্দ্র তাহাকে একটু বিশেষ প্রীতির চোখে দেখিতেছে। পুরুষের প্রীতির চক্ষু যে এত বড় লজ্জার বস্তু, তাহা সে ইতিপূর্বে কল্পনাও করে নাই। বাড়িতে একবার দেখা দিয়াই সে তাড়াতাড়ি ও বাড়িতে শেখরের ঘরে গিয়া ঢুকিল এবং একেবারে কাজে লাগিয়া গেল। ছেলেবেলা হইতে এ ঘরের ছোটোখাটো কাজগুলি তাহাকেই করিতে হইত। বই প্রভৃতি গুছাইয়া তুলিয়া রাখা, টেবিল সাজাইয়া দেওয়া, দোয়াত কলম ঝাড়িয়া মুছিয়া ঠিক করিয়া রাখা, এ সমস্ত সে না করিলে আর কেহ করিত না। 6-7 দিনের অবহেলায় অনেক কাজ জমিয়া গিয়াছিল। সেই সমস্ত ত্রুটি শেখরের ফিরিয়া আসিবার পূর্বেই নিঃশেষ করিয়া ফেলিতে কোমর বাঁধিয়া লাগিয়া গেল। ললিতা সময় পাইলেই কাছে কাছে থাকিত এবং সে নিজে কাহাকেও পর মনে করিত না। এই বলিয়া এ বাড়িতে তাহাকেও কেহ পর মনে করিত না। 8 বছর বয়সে মা বাপ হারাইয়া মামার বাড়িতে প্রবেশ করিয়াছিল। তখন হইতে সে ছোট বোনটির মতো শেখরের আশেপাশে ঘুরিয়া তাহার কাছে লেখাপড়া শিখিয়া মানুষ হইতেছে। সে যে শেখরের বিশেষ স্নেহের পাত্রী তাহা সবাই জানিত, শুধু সেই স্নেহ যে এখন কোথায় উঠিয়াছে তাহাই কেহ জানিত না, ললিতাও না। শিশুকাল হইতে শেখরের কাছে তাহাকে একইভাবে এত অপর্যাপ্ত আদর পাইতে সবাই দেখিয়া আসিয়াছে যে আজ পর্যন্ত তাহার কোনো আদরই কাহারও চোখে বিসদৃশ বোধ হয় না, কিংবা কোনো ব্যবহারই কাহারও দৃষ্টি আকর্ষণ করে না বলিয়াই সে যে কোনো দিন বধূরূপে এই গৃহে প্রতিষ্ঠিত হইতে পারে সে সম্ভাবনাও কাহারও মনে উদয় হয় নাই। ললিতাদের বাড়িতেও হয় নাই, ভুবনেশ্বরীর মনেও হয় নাই। ললিতা ভাবিয়া রাখিয়াছিল কাজ শেষ করিয়া শেখর আসিবার পূর্বেই চলিয়া যাইবে, কিন্তু অন্যমনস্ক ছিল বলিয়া ঘড়ির দিকে নজর করে নাই। হঠাৎ দ্বারের বাহিরে জুতার শব্দ শুনিয়া মুখ তুলিয়াই একপাশে সরিয়া দাঁড়াইল। শেখর ঘরে ঢুকিয়াই বলিল, এই যে, কাল তাহলে ফিরতে কত রাত হলো? ললিতা জবাব দিল না। শেখর একটা গদিয়াটা আরাম চৌকির উপর হেলান দিয়া শুইয়া পড়িয়া বলিল, ফেরা হলো কখন? 2, 3? মুখে কথা নেই কেন? ললিতা তেমনি চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শেখর বিরক্ত হইয়া বলিল, নিচে যাও, মা ডাকছেন। ভুবনেশ্বরী ভাঁড়ারের সম্মুখে বসিয়া জলখাবার সাজাইতেছিলেন। ললিতা কাছে আসিয়া বলিল, ডাকছিলে মা? কই, ডাকিনি তো বলিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়াই বলিলেন, মুখখানি এমন শুকনো কেন ললিতে? কিছু খাসনি বুঝি এখনো? ললিতা ঘাড় নাড়িল। ভুবনেশ্বরী বলিলেন, আচ্ছা যা, তোর দাদাকে খাবার দিয়ে আমার কাছে আয়। ললিতা খাবার হাতে করিয়া খানিক পরে উপরে আসিয়া দেখিল তখনও শেখর তেমনিভাবে চোখ বুজিয়া পড়িয়া আছে। অফিসের পোশাকও ছাড়ে নাই, হাত মুখও ধোয় নাই। কাছে আসিয়া আস্তে আস্তে বলিল, খাবার এনেছি। শেখর চাহিয়া দেখিল না, বলিল, কোথাও রেখে দিয়ে যাও। ললিতা রাখিয়া দিল না, হাতে করিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। শেখর না চাহিয়াও বুঝিতেছিল ললিতা যায় নাই, দাঁড়াইয়া আছে। মিনিট 2-3 নিঃশব্দে থাকিয়া বলিল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ললিতা? আমার দেরি আছে, রেখে নিচে যাও। ললিতা চুপ করিয়া দাঁড়াইয়া মনে মনে রাগিতেছিল। মৃদুস্বরে বলিল, থাক দেরি, আমারও নিচে কোনো কাজ নেই। শেখর চোখ চাহিয়া হাসিয়া বলিল, এই যে কথা বেরিয়েছে, নিচে কাজ না থাকে ও বাড়িতে আছে তো? তাও না থাকে তার পরের বাড়িতেও তো আছে। বাড়ি তো তোমার একটি নয় ললিতে। নয়ই তো বলিয়া রাগ করিয়া ললিতা খাবারের থালাটা দুম করিয়া টেবিলে রাখিয়া দিয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। শেখর চেঁচাইয়া বলিল, সন্ধ্যের পরে একবার এসো। 100 বার আমি ওপর নিচে করতে পারিনি বলিয়া ললিতা চলিয়া গেল। নিচে আসিবা মাত্রই মা বলিলেন, দাদাকে তোর খাবার দিয়ে এলি, পান দিয়ে এলি নে রে। আমার খিদে পেয়েছে মা, আমি আর পারিনি, আর কেউ দিয়ে আসুক বলিয়া ললিতা বসিয়া পড়িল। মা তাহার রুষ্ট মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, আচ্ছা তুই খেতে বস, ঝিকে পাঠিয়ে দিচ্ছি। ললিতা প্রত্যুত্তর না করিয়া খাইতে বসিয়া গেল। সে থিয়েটার দেখিতে যায় নাই, তবুও শেখর তাহাকে বকিয়াছিল। এই রাগে সে 4-5 দিন শেখরকে দেখা দেয় নাই, অথচ সে অফিসে চলিয়া গেলে দুপুরবেলা গিয়া ঘরের কাজ করিয়া দিত। শেখর নিজের ভুল বুঝিতে পারিয়া তাহাকে 2 দিন ডাকিয়া পাঠাইয়াছিল, তথাপি সে যায় নাই। এ পাড়ার একজন অতিবৃদ্ধ ভিক্ষুক
মাঝে মাঝে ভিক্ষা করিতে আসিত। তাহার উপর ললিতার বড় দয়া ছিল। আসিলেই তাহাকে একটি করিয়া টাকা দিত। টাকাটি হাত পাইয়া সে যে সমস্ত অপূর্ব এবং অসম্ভব আশীর্বাদ উচ্চারণ করিতে থাকিত, সেইগুলি শুনিতে সে অতিশয় ভালোবাসিত। সে বলিত, ললিতা পূর্বজন্মে তাহার আপনার মা ছিল এবং ইহা সে ললিতাকে দেখিবা মাত্রই কেমন করিয়া যেন চিনিতে পারিয়াছিল। সেই বুড়া ছেলেটি তাহার আজ সকালেই দ্বারে আসিয়া উচ্চকণ্ঠে ডাক দিল, আমার মা জননী কোথায় গো? সন্তানের আহ্বানে আজ ললিতা কিছু বিব্রত হইয়া পড়িল। এখন শেখর ঘরে আছে, সে টাকা আনিতে যায় কী রূপে? এদিক সেদিক চাহিয়া মামির কাছে গেল। মামি এইমাত্র ঝির সহিত বকাবকি করিয়া বিরক্ত মুখে রাঁধিতে বসিয়াছিলেন। তাহাকে কিছু না বলিতে পারিয়া সে ফিরিয়া আসিয়া মুখ বাড়াইয়া দেখিল ভিক্ষুক দোরগোড়ায় লাঠিটি ঠেস দিয়া রাখিয়া বেশ চাপিয়া বসিয়াছে। ইতিপূর্বে ললিতা কখনো তাহাকে নিরাশ করে নাই। আজ শুধু হাতে ফিরাইয়া দিতে তাহার মন সরিল না। ভিক্ষুক আবার ডাক দিল। আন্নাকালী ছুটিয়া আসিয়া সংবাদ দিল, সেজদি তোমার সেই ছেলে এসেছে। ললিতা বলিল, কালী, একটা কাজ কর না ভাই, আমার হাত জোড়া, তুই একটিবার ছুটে গিয়ে শেখর দাদার কাছ থেকে একটি টাকা নিয়ে আয়। কালী ছুটিয়া চলিয়া গেল। খানিক পরে তেমনি ছুটিয়া আসিয়া ললিতার হাতে একটা টাকা দিয়া বলিল, এই নাও। ললিতা জিজ্ঞাসা করিল, শেখরদা কি বললে রে? কিছু না, আমাকে বললে চাপকানের পকেট থেকে টাকা নিতে, আর নিয়ে এলুম। আর কিছু বললে না? না, আর কিচ্ছু না বলিয়া আন্নাকালী ঘাড় নাড়িয়া খেলা করিতে চলিয়া গেল। ললিতা ভিক্ষুক বিদায় করিল, কিন্তু অন্য দিনের মতো দাঁড়াইয়া থাকিয়া তাহার বাক্যোচ্ছটা শুনিতে পারিল না। ভালোই লাগিল না। এই কয়দিন তাহাদের আড্ডা পূর্ণ তেজে চলিতেছিল। আজ দুপুরবেলা ললিতা গেল না, মাথা ধরিয়াছে বলিয়া শুইয়া রহিল। আজ সত্য সত্যই তাহার ভারী মন খারাপ হইয়া গিয়াছিল। বিকেলবেলা কালীকে কাছে ডাকিয়া বলিল, কালী, তুই পড়া বলে নিতে শেখরদার ঘরে আর যাস নে? কালী মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ যাই তো। আমার কথা শেখরদা জিজ্ঞাসা করে না? না। হ্যাঁ হ্যাঁ, পরশু করেছিল, তুমি দুপুরবেলা তাস খেলো কিনা। ললিতা উদ্বিগ্ন হইয়া প্রশ্ন করিল, তুই কি বললি? কালী বলিল, তুমি দুপুরবেলা চারুদিদিদের বাড়িতে তাস খেলতে যাও, তাই বললুম। শেখরদা বললে, কে কে খেলে? আমি বললুম, তুমি আর সইমা, চারুদিদি আর তার মামা। আচ্ছা, তুমি ভালো খেলো না চারুদিদির মামা ভালো খেলে সেজদি? সইমা বলে, তুমি ভালো খেলো না। ললিতা সে কথার জবাব না দিয়া হঠাৎ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, তুই অত কথা বলতে গেলি কেন? সব কথায় তোর কথা কওয়া চাই, আর কোনোদিন তোকে আমি কিচ্ছু দেব না বলিয়া রাগ করিয়া চলিয়া গেল। কালী অবাক হইয়া গেল। তাহার এই আকস্মিক ভাব পরিবর্তনের হেতু সে কিছুই বুঝিল না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্য বাঁচুন।